যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার নাম নাজমুল হুসাইন। সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা গোপন রাখলাম। আজকে আমি আপনার সাথে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি, এটা আমার আর আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঘটে যায়। ঘটনাটা 2019 সালে আমাদের দুজনের সাথে ঘটে যায়। মর্মান্তিক ঘটনা, যেটা আমি আমার সারা জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। দিনটি ছিল 2019 সালের 16ই নভেম্বর। আমার খুব ভালোভাবেই সেই দিনটির কথা মনে আছে। আমি তখন ঢাকার একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। সঙ্গত কারণে আমি সেই বিদ্যালয়ের নামটাও উল্লেখ করছি না। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম। আমি মেসে থেকে পড়াশোনা করতাম। ঘটনাটা ঘটে আমি সহ আমার মেসের এক রুমমেটের সাথে। নভেম্বরের 15 তারিখে আমি আমার সেই রুমমেট বন্ধুটার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তাদের বাড়ি ছিল গ্রামের ভেতরে। সঙ্গত কারণে আমি তার নাম উল্লেখ করতে চাইছি না। তার ছদ্মনাম হিসাবে আমি রনি ব্যবহার করছি। যাই হোক, ঘটনায় ফিরি। রনি আর আমি 15ই নভেম্বর তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় ঢাকা থেকে ঘন্টা চারেক পরে তার গ্রামের বাড়িতে পৌঁছেও গেলাম। সেই দিনটা আমরা আর কোথাও বের হইনি। পরের দিন রনির বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের সাথে আড্ডায় মেতে উঠেছিলাম। বলে রাখি, আমি আর রনি অনেক আগে থেকেই পরিচিত ছিলাম, একসাথে পড়াশোনাও করেছি। তাই আমাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ ছিল, যার কারণে অনেকবার সে আমাকে তার বাড়িতে ঘুরতে যেতে বলেছিল। পরিবেশটা নাকি অনেক সুন্দর। আমি তো শহরের ভেতরে থাকি, তাই গ্রামের আভাস আমার ভেতরে ছিল না। নিজের ভেতরেও গ্রাম দেখার খুব ইচ্ছা ছিল, তাই বন্ধুর কথায় সেই লোকটা আর সামলাতে পেরেছিলাম না। কিন্তু কে জানতো যে আমার জীবনে এই গ্রামে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। দিনটি ছিল 16ই নভেম্বর, মানে আমরা যেদিনকে বাড়িতে গিয়েছিলাম তার পরের দিন। রনির বন্ধুদের সাথে পরিচিত হয়ে তাদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত 11টা বেজে গেছে বুঝতেই পারিনি। রনির বাড়ি থেকে আমাদের আড্ডার স্থল বাজারটা প্রায় আধা ঘন্টার মতো রাস্তা। মেইন রাস্তা দিয়েই সেই বাজারে যেতে হয়, আর রনির বাড়িটাও ছিল মেইন রাস্তার ধারে। সে তার এলাকাতে খুব ভালো পরিচিত ছিল, কিন্তু এত পরিচিত থাকার পরেও সে এরকম একটা ভুল কিভাবে করলো, এটা আমার মাথায় আজও আসেনি। যাই হোক, যখন রাত 11টা বেজে যায় তখন আমরা তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিই। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ির দিকে হেঁটে হেঁটে রওনা দিলাম। রনিকে আমি বললাম, একটা গাড়ি নিলেই তো বাড়িতে আরামে যেতে পারবো। কিন্তু রনি উল্টো আমাকে বলল, অনেকদিন পর এলাকায় ফিরেছি, তাই হেঁটে হেঁটেই বাড়িতে যাব। হয়তো আধা ঘন্টা সময় লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু প্রকৃতি আর পরিবেশটা অনেকদিন পরে উপভোগ করব। অনেকদিন শহরে থেকেছি, তাই আজকে একটু গ্রামের আভাস নিই। আমিও তার কথায় আর না করতে পারলাম না, কারণ আমি নিজেও সারা জীবন শহরে থেকেছি। গ্রামের আভাস আমি নিজেও প্রায় নিই। এভাবেই প্রায় 5টা মিনিট রাস্তা আমরা হেঁটে গেলাম। আমি রাস্তাটার একটু বর্ণনা দিই। রাস্তাটা ছিল একেবারে পাকা রাস্তা, কিন্তু জায়গায় জায়গায় ভাঙা ছিল, আর ভাঙার কারণে গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার পাশ দিয়ে সরু একটা নদীর মতো কিছু বয়ে চলেছে, যেখানে পানি ছিল না। জায়গায় জায়গায় একটু একটু পানি জমাট বেঁধেছিল, আর সেই নদীতে স্পষ্ট আমরা কচুরিপানা দেখতে পাচ্ছিলাম। রাতটা ছিল চাঁদনি রাত, তাই রাস্তা দেখতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না। পল্লী বিদ্যুৎ এলাকা হওয়ার কারণে সেই রাস্তাতে কোনো রোড লাইটও ছিল না। এভাবেই প্রায় 10টা মিনিট হাঁটার পরে রনির প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ায়, আর সেখানে দাঁড়িয়ে সে নিজের কাজ সারছিল। তাকে দেখে আমারও ইচ্ছা হচ্ছিল যেন আমিও প্রকৃতির ডাকে সাড়া দেই, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি যখনই নিজের কাজটা করার জন্য অন্য একটা সাইডে তাকালাম, তখন আমি যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, সেখানে একটা গাছের নিচে একটা প্লাস্টার করা ঢিবির মতো কিছু একটা ছিল, আর সেই ঢিবির ওপরে একটা অস্বাভাবিক জিনিস দাঁড়িয়ে আছে,
যার জিহ্বাটা লাল টকটকে বুক পর্যন্ত ঝুলেছিল। তার শরীর থেকে অসংখ্য হাত বেরিয়ে আছে, চেহারাটা পুরো কুচকুচে কালো আর চোখগুলো যেন জ্বলজ্বল করছিল। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, নিজের বাকশক্তি হারিয়ে ফেলি। আসলে এটা আমি কি দেখছি, এটা আদৌ সত্য কিনা, ভয়ে কাঠ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে আমি যা দেখলাম এর জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই কালো কালির মতো কোনো একটা অবয়ব, সেই কালো কালির মতো কিছু একটা সেই কালো কালির মতো কিছু একটা জিনিস রনির দিকে অনেক দ্রুত গতিতে তার দিকে ছুটে যাচ্ছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, অনেক জোরে একটা চিৎকার দিলাম। কিন্তু রাত গভীর হওয়ায় রাস্তা দিয়ে কোনো গাড়ি কিংবা মানুষজন ছিল না, আশেপাশে তেমন কোনো বাড়িঘরও ছিল না, যার কারণে আমার চিৎকার রনি ছাড়া আর কেউ শুনতে পায়নি। আমার চিৎকার শোনার সাথে সাথে রনি যখন পেছনের দিকে তাকায় তখন সে ওই জিনিসটাকেও দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিলাম না, তাই নিজের বন্ধুকে ফেলেই সামনের একটা বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম, সে আলোকে অনুসরণ করে আমি দৌড়ে ছুটতে লাগলাম। আমি পেছনে তাকানোর সাহস পাইনি, সরাসরি আমি সেই বাড়িতে গিয়ে দাঁড়ালাম আর চিৎকার করে সেই বাড়ির লোকজনকে ডেকে বের করলাম। একটু আগে যে জিনিসটা দেখেছি তার পুরো বর্ণনা তাদের দিলাম, আর সেখান থেকে কয়েকজন লোক আর সময় নষ্ট না করে যেখানে আমি রনিকে ফেলে এসেছি সেই উদ্দেশ্যে দৌড়াতে লাগলেন। আমি বুঝতে পারলাম না তারা কেন এভাবে দৌড়ে যাচ্ছিলেন, আর যে ঘটনাটা বলেছি এই ঘটনাটা শোনার পর তাদের চোখে মুখেও কেমন একটা ভয়ের ছাপ ছিল। আমি সেই বাড়িতেই বসেছিলাম, সেই বাড়ি থেকে আমাকে এক গ্লাস পানি দিল আর আমাকে শান্ত হতে বলল। তারা কিছুক্ষণের মধ্যেই রনিকে ওই বাড়িতে নিয়ে এলো, আর রনিকে দেখে আমি আরো বেশি অবাক হয়ে গিয়েছিলাম। সে কেমন একটা কাতরাচ্ছিল আর মুখ দিয়ে কেমন একটা গোঙানির সাউন্ড বের হচ্ছিল, তার মুখ দিয়ে কেমন সাদা একটা ফেনা উঠছিল, যেটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে সাথে আমি রনির ফোনটা বের করে তার বাবার কাছে কল করি আর সেই বাড়ির লোকেশনটা দিয়ে বলি আমাদের কাছে তাড়াতাড়ি আসতে, রনির কিছু একটা হয়ে গিয়েছে। আমার ফোন কল পেয়ে রনির বাবা খুব তাড়াতাড়ি আমাদের কাছে এসে পৌঁছালেন। একটা গাড়ি ঠিক করে রনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, আমি নিজেও তার সাথে গিয়েছিলাম, কিন্তু রাস্তার অর্ধেকটা যেতেই রনি অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। আর সে মারা যাওয়ার সময় তার চোখগুলো অনেক বড় বড় হয়েছিল, যেটা স্বাভাবিক কোনো মানুষের মৃত্যুতে আমি আজ পর্যন্ত দেখিনি। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছিল এটা আমি বুঝতে পারিনি। আসলে আমি তারপরে জানতে পেরেছিলাম আমরা যে জায়গাটাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তার পেছনেই ছিল একটা কালী মন্দির, যেটাকে গ্রাম্য ভাষায় বলে কালীস্থান। আর কেন আমাদের সাথে এরকমটা ঘটেছিল এটা একটু পরেই জানতে পারবেন। আমি তার 2 দিনের মাথায় রনিদের বাড়ি থেকে চলে আসি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, আমার শরীরে প্রায় 96 ডিগ্রি জ্বর ছিল। আমার বাবা মা আমাকে রনির বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। প্রায় 10 দিন এরকমভাবেই কেটে যায়, আমি ঠিকমতো কিছু মনে করতে পারছিলাম না। এই 10টা দিন আমি কি করেছি, আমার সাথে কি ঘটে গেছে। প্রায় 10টা দিন পর আমাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখেই বলেছিলেন আমার উপরে খুব খারাপ একটা জিনের প্রভাব পড়েছে, আর সেই জিনটা অন্য কেউ না, সেটা হচ্ছে কালী মাতার মন্দিরের মা কালী। আসলে এটাকে জিন বলবো নাকি অন্য কিছু বুঝতে পারছিলাম না, তাই 2টা শব্দই ব্যবহার করলাম। এভাবেই প্রায় 2টা মাস কেটে যায়, আমি প্রচণ্ড জ্বরে ভুগতে থাকি। আর সেই জ্বরের মাথায় আমি যেসব দেখতাম এবার আমি সেগুলো আপনার কাছে বলছি। আমি যখনই চোখ খুলতাম তখনই সেই অবয়বটাকে দেখতে পেতাম। সেদিনকে আমি ঠিক যেরকম অবয়ব দেখেছিলাম ঠিক ওই রকমই অবয়ব আমার সামনে দাঁড়িয়ে থাকতো। তার বেশ কয়েকটা হাত ছিল, বুক পর্যন্ত লাল টকটকে জিহ্বা ঝুলে থাকতো, আর আমার দিকে সেই ভয়ঙ্কর রক্তাক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেতাম আর অনেক জোরে জোরে চিৎকার করার চেষ্টা করতাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হতো না।
আমি যখনই চোখ খুলতাম তখনই এই জিনিসটাকে আমি দেখতে পেতাম। একদিন আমি রাতের বেলা নিজের ঘরে শুয়েছিলাম। হঠাৎ করে আমার চোখ খুলে গেল, আর চোখ খুলতেই আমি দেখলাম আমাদের বাড়ির ছাদের ওপরে আমি শুয়ে আছি। আমার সেখান থেকে ওঠার মতো কোনো শক্তি ছিল না। আমি অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। হঠাৎ করে ফজরের আজান কানে আসলো, আর চারপাশটা কেমন একটা স্বাভাবিক মনে হতে লাগলো। যদিও সেদিনকে আমি নিজের চোখে কোনো কিছু দেখতে পেয়েছিলাম না। আমি কোনো রকমে উঠে দাঁড়াই, আর হাঁটতে হাঁটতে আমি আমাদের বাড়ির নিচতলার দিকে যেতে লাগলাম। আমাদের বাড়িটা 3 তলা বিশিষ্ট বাড়ি ছিল, আর সিঁড়ি দিয়ে নামতে যাওয়ার সময় আমি সিঁড়ি থেকে পড়েও গিয়েছিলাম। আর সেই পড়ে যাওয়ার শব্দে আমাদের বাড়ির 3 তলার সেই মুরব্বী আঙ্কেলটি বের হয়েছিলেন। হয়তো তিনি নামাজের জন্য উঠেছিলেন। আমাকে এরকম অচেতন অবস্থায় দেখে তিনি নিজে আমাকে আমার ঘরে পৌঁছে দেন, আর ভালো একটা কবিরাজকে দেখাতে বলেন। আর এখানে সবচেয়ে বড় আশ্চর্যের কথা ছিল কি, আমি যে নিজের ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম এটা আমার বাবা মা কেউই বুঝতে পারেননি। আর আমি যে বের হয়ে গিয়েছিলাম, আর আমাদের ঘরের মেইন দরজাটা ভেতর থেকে লক করা ছিল। তাহলে আমি কিভাবে নিজের ঘর থেকে, এমনকি নিজেদের ইউনিট থেকে বের হয়েছিলাম? আর কিভাবে আমি একা একা ছাদে গিয়েছিলাম? এই প্রশ্নের কোনো উত্তর আমি আজও খুঁজে পাইনি। তারপরে একটা ভালো কবিরাজকে আমাকে দেখানো হয়। সেই কবিরাজটি সেই কালী মাতার সাথে কথা বলেছিল, আর অনেক রকমভাবে প্রক্রিয়ার মাধ্যমে তিনি আমাদের কাছ থেকে 2টা পাঁঠা বলি চেয়েছিলেন। যেহেতু আমরা মুসলমান ছিলাম, তাই এই পাঁঠাটা কিভাবে দেব এই জন্য সেই কালীমাতাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই কালীমাতা বলেছিল আমার জন্য যেন একটা বড় পুজোর আয়োজন করা হয়, আর সেই পুজোতেই যেন কালীমাতার জন্য পাঁঠা বলি দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো এইখানে, আমরা তো মুসলমান ছিলাম, আর কিভাবে হিন্দুদের পুজো করতে পারি? তাই আমরা দ্বিতীয় একটা অপশন খুঁজতে চাচ্ছিলাম, কিন্তু সেই কালী আমাদেরকে কোনো অপশনই দিয়েছিল না। এভাবেই আরো 3টা মাস কেটে গেল, আর এই 3টা মাসের মধ্যে আমার সাথে ছোট বড় অনেক রকম ঘটনা ঘটে গেছে, যেগুলো আমি আপনাকে লিখে পাঠাতে পারছি না। শেষমেশ আমরা একটা ভালো ত্রান্তিকের কাছে যাই। সেই ত্রান্তিকটি ওই কালীর সাথে যোগাযোগ স্থাপনা করেন, আর তিনি তার মতো করে কিছু একটা করেছিলেন। তারপরে সেই কালীরূপী ওই জিনটাকে ধরে একটা বোতলে বন্দি করে, আর সেই বোতলটি ওই কালীমাতার মন্দিরের এক পাশে পুঁতে রাখেন। তারপর থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তবে এই 6টা মাস আমি যে পরিমাণে জ্বালা উপভোগ করেছি, আমি নিজের শত্রুকেও এরকম অভিশাপ দিতে চাই না। ঘটনাটা এখানেই শেষ। যদি ভালো লাগে পড়ে শোনালে খুবই খুশি হব। হয়তো লেখার মাঝে অনেক ভুল করে ফেলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যদি এরকম আরো কোনো ঘটনা পাই তাহলে অবশ্যই আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটা আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে, আর আপনার এই ঘটনাটা ভয়ের বারান্দায় ইউটিউব চ্যানেলে সিলেক্টেড হয়েছে। আপনি চটপট করে আপনার পরবর্তী ঘটনাগুলো লিখে পাঠাবেন, সেই আশাতেই আমি আছি। ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানান, আর এও জানান আপনারা কেমন ঘটনা শুনতে পছন্দ করবেন। আমরা ঠিক সেরকমই ঘটনা কালেক্ট করার চেষ্টা করব। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনার শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে, যাতে আমি পরবর্তীতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকুন। ঘটনাটা একেবারেই ছোট্ট একটা ঘটনা, কিন্তু আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই ঘটনাটা শুনে আসুন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই,
আমি মোহাম্মদ ফারুক ইসলাম। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার বাসা পুঠিয়া চৌরাস্তা। যে ঘটনাটা আমি আপনার কাছে আজকে লিখে পাঠাচ্ছি, এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটা ঘটে 2015 কি 16 সালের কোনো এক শীতের রাতে। আমি একটা বিশেষ কাজের জন্য বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমার বাড়ির রাস্তা ছিল প্রায় ঘন্টাখানেকের মতো। যদিও আমার বাসাটা একটু গ্রামের ভেতরে ছিল, কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না এটা আদৌ গ্রাম কিনা। অনেক উন্নত একটা গ্রাম ছিল, পাকা রাস্তা, রোড লাইট সবকিছুই ছিল। আমাদের বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় একটা বিল পড়ে, আর ঘটনাটা এই বিলের ভেতরে আমার সাথে ঘটে যায়। আমি মোটেও কল্পনা করিনি যে আজকে আমার সাথে এরকম কিছু একটা ঘটে যাবে। আমি বাজারে নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আর শীতের রাত 12টার মানে অনেক রাত, বলা যায় এক প্রকার গভীর রাত। আমি সেখান থেকে বাড়িতে যাওয়ার কোনো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছিলাম না, আর এটা সম্ভবও নয়। যদিও কোনো গাড়ি পেয়ে যেতাম, আমার এলাকাতে আমাকে ছাড়তে কোনো অবস্থাতেই যেত না। তাই একরকম বাধ্য হয়ে আমি একাই হেঁটে হেঁটে রওনা দিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। রাতটা চাঁদনি রাত থাকলেও কুয়াশার কারণে আমি তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। যদিও কুয়াশা খুব একটা বেশি ছিল না, তবুও দূরের জিনিস দেখতে একটু সমস্যাই হচ্ছিল। আর রাতের বেলা কুয়াশায় ঢাকা সেই চাঁদটাকে দেখতে আরো বেশি মনোমুগ্ধকর লাগছিল। এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল যেটা আমি এর আগে কখনো দেখিনি। আমার ভেতরে বিন্দুমাত্র ভয়ের কোনো ছোপ ছিল না। আমি কল্পনাও করিনি যে আমার সাথে একটু পরে কি ঘটতে চলেছে। আমি নিজের মতো করে হেঁটে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমি যখন সেই বিলের কাছাকাছি এলাম, আমি দেখলাম বিলের জমিগুলো একেবারে ফাঁকা পড়ে আছে। ধুধু মাঠ ছাড়া আর কিছুই নেই। সেখানে ধান চাষ করা হয়েছিল, আর এই সময়ে চাষিরা সব ধান কেটে বাড়িতে নিয়ে গিয়েছে। তাই এক প্রকার জনশূন্য এক মাঠ ছাড়া আমি সামনে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। চারপাশটা বেশ মনোমুগ্ধকর পরিবেশ ছিল, আর এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই আমি পেছন থেকে কালেমা শাহাদত পাঠ করার শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল শত শত মানুষ কালেমা শাহাদত পাঠ করতে করতে আমার পেছন পেছন আসছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, আর পেছনে তাকাতেই যা দেখলাম এর জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম সেখান দিয়ে বেশ কয়েকটা লোক একটা লাশের খাটিয়া নিয়ে আসছে। কিন্তু অস্বাভাবিক হচ্ছে এটা, তারা কেউ মাটি দিয়ে হেঁটে আসছে না, মনে হচ্ছে মাটি থেকে 2-3 হাত ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। আমার পাশ দিয়ে সাই করে তারা এত স্পিডে চলে গেল যে আমার চোখের পলক ফেলার সাথে সাথে তারা আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। সেই লাশটার সাথে প্রায় শত শত লোকজন যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এগুলো আসলে মানুষ নয়। এর মধ্যেই হঠাৎ করে একজন আমার দিকে তাকালো, আর সে তাকাতেই আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। একেবারে ফ্যাকাশে সাদা ফটফটে একটা মুখ, তার ভেতরে চোখগুলো লাল টকটকে জ্বলছিল। আর এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো সাউন্ড বের হলো না। দলটি আমার চোখের সামনে দিয়ে এত জোরে চলে গেল যে আমি কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কুয়াশার চাদরে হারিয়ে ফেললাম। আমি কি দেখলাম এটা আমি নিজেকেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমি বুঝতেই পারলাম না যে এরকম কিছু একটা আমার সাথে ঘটে গেল। আমি ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলাম। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা শব্দে আমি আবারও চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি একটা ভ্যানওয়ালা আমাদের এলাকার দিকেই যাচ্ছে। আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ভ্যানওয়ালাটা আমার সামনে এসে দাঁড়ালো, আর আমি সেই ভ্যানওয়ালাকে চিনতাম। এটা আর কেউ নয়, আমাদেরই এলাকার একটা ভ্যান চালক, যার নাম শাহাদত হোসেন। আমি কোনো কথা না বলে সেই শাহাদত হোসেনের ভ্যানটাতে উঠে বসি, আর তাকে বললাম, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়েও না, চলো বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে আমার সাথে একটু আগে ঘটে যাওয়া ঘটনা তার কাছে শেয়ার করলাম। সে আমাকে জানালো আসলে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, হয়তো কোনো জিন মারা গিয়েছে, যার কারণে জিনের একটা বড় কাফেলা মিলে সেই জিনটাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, আর আমি তাদের সামনে পড়ে গিয়েছিলাম। হয়তো তারা অনেক ভালো জিন ছিল, তার জন্য আমার কোনো ক্ষতি করেনি। তাদের ভেতর থেকে আমার দিকে একজন তাকিয়েছিল।
সেই তাকানোটা যে এত পরিমাণে ভয়ঙ্কর ছিল এটা আমি আপনার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ঘটনাটার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যদি সে আমার দিকে না তাকাতো তাহলে হয়তো ভয় পেতাম না। ওই জিনিসটাকে দেখেই আমি ভয় পেয়েছিলাম, যার কারণে প্রায় 20 থেকে 25 দিনের মতো আমি অস্বাভাবিক জ্বরে ভুগেছিলাম। তারপরে আমি নিজে থেকেই সুস্থ হয়ে যাই, যদিও ডাক্তারের কিছু ওষুধ খেয়েছিলাম। ঘটনাটা এখানেই শেষ। এরকম আরো অনেক ছোট্ট ছোট্ট ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে। আপনি বললে আমি আপনার কাছে লিখে পাঠাতে পারি। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ফারুক ভাইকে অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদেরও অনেক ভালো লেগেছে। তাই এই ঘটনাটা কেমন লাগলো আপনারা আমার কাছে কমেন্ট করে জানান। আসলে সত্যি সত্যি ঘটে যাওয়া ঘটনা এরকমই হয়। এইসব ঘটনাতে তেমন কোনো টুইস্ট থাকে না, আর ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর হয়। যাদের সাথে ঘটে যায় তারাই বুঝতে পারে। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটাও আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তার আগে জানিয়ে রাখি, আপনিও আমার কাছে চটপট ঘটনা লিখে পাঠান। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সেরা সব ঘটনাগুলো অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনার শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে। আজকের এপিসোডটা ভালো লাগলে লাইক কমেন্ট করার জন্য আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করা হলো। আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি শুভ্রেন্দু মজুমদার, বয়স 25। আমি রামবাড়ির বাসিন্দা। আমাদের গ্রামটি বেশ পুরনো, শান্তিপ্রিয়, আর সবাই সবাইকে চেনে। ছোট্ট গ্রামের প্রায় সব বাড়িতেই ঝড় ঝাপটায় পুরনো হয়ে গিয়েছে, কিন্তু সবচেয়ে বড় আর পুরনো বাড়িটি হলো রামবাড়ির জমিদার বাড়ি। এই বাড়িটি বহুদিন ধরে জনশূন্য। বলা হয় এখানে দীর্ঘকাল আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার পর থেকে কেউ আর সেদিকে যেতে সাহস পায় না। গুজব রটে আছে বাড়িটি অনেক ভাঙাচুরো, আর সেখানে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখা যায়। যারা এই বাড়ির কাছে যায় তারা নাকি আর ফিরে আসে না। আমি জন্ম থেকে এই গল্প শুনে বড় হয়েছি। ছোটবেলায় এসব ভৌতিক গল্প শুনে ভয় পেতাম, কিন্তু বড় হতে হতে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছি। তবে গ্রামের অনেকেই বলেছে এই জমিদার বাড়িতে প্রতি বছর নির্দিষ্ট একটা রাতে একজন মানুষ অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটা এতবার ঘটেছে যে গ্রামবাসী ওই রাতে কেউ জমিদার বাড়ির দিকে যায় না। আসলে মানুষ না থাকলে কল্পনার জন্ম হয়, আর ঠিক তেমনভাবেই জমিদার বাড়ির চারপাশে অসংখ্য গল্প ঘুরে বেড়ায়। এই বছরও সেই রাত এলো, পূর্ণিমার রাত, আশ্বিন মাসের 12 তারিখ। অন্যবারের মতো সেই রাত এলে গ্রামের মানুষ আগে থেকে সাবধান হয়ে যায়। সবাই বলে সেই জমিদার বাড়ির পাশ দিয়ে যেও না। আমি সব শুনি কিন্তু পাত্তা দেই না। আমি তো বড় হয়েছি, এই গল্প আমি সবসময় শুনে এসেছি, কিন্তু নিজের চোখে কখনো কিছু ঘটতে দেখিনি। এবার মনে হলো দেখে আসি সেই জমিদার বাড়িতে আসলেই কিছু আছে কিনা। আমি সিদ্ধান্ত নিলাম সেই রাতে আমি জমিদার বাড়ির আশেপাশে যাব। রাতে চুপিসারে কাউকে না জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় কোনো লোকজন নেই, চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। জমিদার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আমার বুকের ভেতরে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল। ভেতরে একটা ভয় ছিল, কিন্তু সেটা অস্বীকার করে আরো সামনের দিকে এগিয়ে গেলাম। জমিদার বাড়িটার গেটটা বিশাল আর পুরনো। লোহার গেটের গায়ে মরিচা পড়ে গেছে। গেটের ওপাশে বাড়িটা দাঁড়িয়ে আছে, যেন কোনো দানবের মতো কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু আশেপাশে কিছুই ঘটছে না। মনে হলো সবাই যেন মিথ্যে কথা বলে। এসব সবই মিথ্যে।
একসময় সাহস করে গেটটা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। আশ্চর্যজনকভাবে গেটটাও নিজে থেকেই খুলে গেল। গেট খুলে ভেতরে পা রাখতেই মনে হলো পরিবেশটা বদলে গেল। কেমন চারপাশটা একটা ঠান্ডা বাতাস এসে লাগতে লাগলো আমার শরীরে। এই বাতাসে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। বাড়িটা পুরোটাই অন্ধকারে ঢাকা। আমি ভেতরে ঢুকতেই চারপাশে যেন কিসের একটা অদ্ভুত গন্ধ পেতে লাগলাম, যা আগে কখনো পাইনি। যেন পচা মাংসের সাথে পুরনো কাঠের গন্ধ মিশে আছে। আমি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। চারিদিকে কোনো শব্দ নেই, শুধু আমার নিজেরই পায়ের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করে আমার পায়ের নিচে একটা ঠক করে শব্দ হলো। মাটি নরম হয়ে গেল আর আমার মনে হলো মাটির নিচে কিছু চাপা পড়ে আছে। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ভয় পেলাম না। হঠাৎ মনে হলো মাটি ঠেলে কিছু একটা বের হতে পারে, এমনটাই আমার মনের ভেতরে হচ্ছিল। এরপরে আমার সাথে যা ঘটলো এটার জন্য আমি সেই মুহূর্তে একেবারে প্রস্তুত ছিলাম না। পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। হৃৎপিণ্ড ধুকভুক ধুকভুক করে কাঁপছিল। আমি পেছনে তাকাতে সাহস করছিলাম না। আমার শরীরে সব রক্ত জমে গিয়েছিল। শেষমেশ সাহস করে পেছনে ঘুরে তাকালাম, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কেউ ছিল না। এই ভয়ঙ্কর মুহূর্তের মধ্য দিয়ে হঠাৎ শুনতে পেলাম কোনো এক দূর থেকে কান্নার মতো একটা আওয়াজ ভেসে আসছে। শব্দটা ঠিক পরিষ্কার নয়, কিন্তু ভয়াবহতা আরো বাড়িয়ে তুলছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। কাঁধের ওপরে আবারও অদ্ভুত একটা চাপ অনুভব করলাম, কিন্তু পেছনে তাকাতেই কেউ নেই। এবার আমি নিশ্চিত হলাম কিছু একটা ভুল হচ্ছে। তাড়াতাড়ি করে আমি জমিদার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু গেটটা বন্ধ হয়ে গেছে। আমি যতই গেট ধাক্কাচ্ছিলাম, কিন্তু সেটা নড়ছিল না। তখন চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলাম। বাড়ির জানালাগুলো যেন কিছু একটা আড়াল করে রেখেছে। জানালার ছেঁড়া পর্দাগুলো অস্বাভাবিকভাবে নড়ছিল, যেন কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। মনে হলো এই বাড়ি আমাকে আটকে রাখতে চায়। আমি ঠকঠক করে কাঁপছিলাম। তখনই পেছন থেকে একটা নরম ভয়ঙ্কর স্বর আমার নাম ধরে ডাকা শুরু করলো, শুভ। এই শুভ। পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না, কিন্তু সেই ডাকে যেন আমাকে বাধ্য করলো পেছনে তাকাতে। পেছনে তাকাতেই দেখি এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো লাল টকটকে ইটের ভাটার মতো জ্বলজ্বল করছিল। মুখে এক ভয়ানক বিভৎস হাসি, যা এর আগে আমি কোনোদিনও দেখিনি। তার পরনে ছিল ময়লা সাদা শাড়ি, আর সে কাঁপতে কাঁপতে আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন আমার কণ্ঠ চেপে ধরা হয়েছে। আমি দৌড়াতে শুরু করলাম। জমিদার বাড়ির দিকে না গিয়ে আমি কোনোভাবে একটা অন্য রাস্তায় ঢুকে গেলাম, কিন্তু দেখলাম চারপাশের গাছপালা, ঘাস সবকিছু অদ্ভুতভাবে বদলে গিয়েছে। মনে হচ্ছে আমি অন্য কোনো এক জগতে এসে পড়েছি। পথ যেন শেষ হইতে চাইছিল না। সেই বৃদ্ধা পেছন থেকে আমাকে ডাকতে লাগলো, আর আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। কিছুতেই আমি তার কাছ থেকে পালাতে পারছিলাম না। অবশেষে আমি একটা ঘরের দরজার সামনে এসে পৌঁছালাম, যেটা দেখতে পুরনো হলেও ভেতরে ঢুকতে পারলে হয়তো আমি এই বিপদ থেকে নিরাপদ থাকব। আমি দরজাটা খোলার জন্য ঝাঁকাতে থাকলাম, আর ঠিক তখনই আবারও সেই ঠান্ডা বাতাস এলো। আমার পেছনে ফিসফিস করে কেউ বলল, তুই পালাতে পারবি না, তুই এখানে আমার ফাঁদে পড়ে গিয়েছিস। আমি আতঙ্কে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল, কিন্তু ঘরটি সম্পূর্ণ অন্ধকার, আর আমি কোনো টর্চ লাইটও নিয়ে এসেছিলাম না। আমি চাঁদনি রাতের আলোর ভরসায় এই জমিদার বাড়ির ভেতরে ঢুকেছিলাম। বাতাসে যেন ঘামের গন্ধ মিশেছিল, আর চারপাশে ছায়ার মতো কিছু একটা নড়ছিল। সেই বৃদ্ধার কান্না এবার বাইরে থেকে চারপাশে ঘুরতে লাগলো, যেন সে আমাকে খুঁজছে। আমি জানি না সেখানে ওই ঘরের ভেতরে কতক্ষণ সময় ছিলাম। মনে হচ্ছিল সময় থমকে গিয়েছে, আর এই ঘরের ভেতরে ঢুকে আমি আরো এক নতুন ফাঁদে আটকা পড়ে গিয়েছি। আমার হাত পা ঠান্ডা ঘামে জমে গেল। হঠাৎ অনুভব করলাম ঘরের মেঝেগুলো যেন কেঁপে উঠছে। আমি ঘরের মাঝখানে পুরনো একটা আয়না দেখতে পেলাম। আয়নার মধ্যে ঝাপসা কিছু একটা দেখা যাচ্ছিল, যেন আমাকে বাইরে থেকে দেখছে।
তখনই আয়নার ভেতরে এক মহিলার মুখ ভেসে উঠল। আমি স্থির দাঁড়িয়ে থাকলাম, আয়নার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। সে মহিলার মুখটা স্পষ্ট হতে শুরু করলো, যেন খুব কাছ থেকে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখের অবস্থা ভয়ঙ্কর হতে লাগলো। তার গালের অর্ধেকটার চামড়া খসে পড়ে গেছে। তার চোখ দুটি গভীর লাল টকটকে ছিল, যেন কোনো এক জ্বলন্ত আগুনের পিণ্ড। একটা সময় মনে হলো মহিলার এই বিকৃত মুখের অবস্থা যেন আমাকে কাঁদতে কিংবা আর্তনাদ করতে বলছে। তার ঠোঁট নড়ছিল না, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম, তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি এই কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। একেবারে শুকনো কাঠের মতো সেখানে দাঁড়িয়েছিলাম, এক চুলও নড়ার মতো ক্ষমতা পাচ্ছিলাম না। কণ্ঠটা এতই বাস্তব যে আমার মনে হলো আয়নার ভেতর থেকে কেউ আমার দিকে যেন স্পর্শ করতে চাইছে। আমার হাত আয়নার দিকে নিজে থেকে বাড়তে শুরু করলো, যেন কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। আমি যতই চেষ্টা করছি হাত সরাতে পারছিলাম না। আঙ্গুলগুলো ঠান্ডা কাচের স্পর্শ পেলেই সেই কণ্ঠটা আবারও শোনা গেল, তুই তুই আমার ফাঁদে পুরোপুরি পড়ে গিয়েছিস। এখান থেকে তুই আর বেঁচে ফিরতে পারবি না। বেশি কিছু বুঝে ওঠার আগে আচমকা একটা ঝাপটা এসে আমার গায়ে লাগলো, আর আমি সাথে সাথে সে বাতাসের ধাক্কায় মাটিতে পড়ে গেলাম। মনে হচ্ছিল কোনো এক অজানা শক্তি আমাকে সে আয়নার দিকে টানতে শুরু করলো। আমার চারপাশের অন্ধকার গুটিয়ে আসছিল, যেন আমি এক কালো খাদে পড়ে যাচ্ছি। চারিদিকে কেবল কালো শূন্যতা, আর সে মহিলার কণ্ঠ আমার মনের ভেতরে ফিস ফিস করে বলছে, তুই তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তুই তুই আমার মতো এখানে আটকে যাবি। এমন সময় পায়ের নিচের মাটি শক্ত হতে লাগলো। কোথাও যেন একটা আশার আলো ফুটে উঠল। আমি মনে মনে ভাবলাম, এখান থেকে হয়তো আমি পালিয়ে যেতে সক্ষম হতে পারি। আমি এক অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, যা আমার গ্রামের জমিদার বাড়ির ধ্বংসাবশেষের মতো, কিন্তু পুরনো জায়গাটা যেন কুয়াশায় ঢাকা। দূরে একটা বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি তার চেহারাটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু মূর্তিটা যতই আমার কাছে আসছিল আমার শরীর হিম হয়ে যাচ্ছিল। আমি পেছনে ফিরে দৌড়াতে চাইলাম, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। পায়ের নিচে জ্যান্ত কিছু নড়াচড়া করছে। হঠাৎ শুনতে পেলাম সেই বৃদ্ধা ফিস ফিস করে আমার কানের কাছে এসে বলল, তুই তুই আর বাঁচবি না শুভ, তুই আমাদের মতো হয়ে যাবি। আমি বুঝতে পারলাম না কাদের মতো হয়ে যাব আমি। তারপরে আবারও সেই পায়ের নিচের মাটিগুলো কাঁপতে লাগলো, যেন মাটির নিচ থেকে কারো হাত উঠে আসছে। আমি পেছনে তাকালাম, পৃথিবী যেন ফেটে যাচ্ছে, আর মাটির নিচ থেকে মৃত মানুষের হাতগুলো বেরিয়ে আসছে আর আমাকে ধরার জন্য নড়াচড়া করছে। চারপাশের গাছপালা, জমিদার বাড়ির পুরনো দেওয়াল সব ভেঙে পড়েছে। মৃত মানুষের হাতগুলো আমার পা ধরে এবার টানতে শুরু করলো। আমি পাগলের মতো চেষ্টা করছিলাম পালিয়ে যেতে, কিন্তু কোথাও যাওয়ার পথ নেই। ঠিক তখনই একটা ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ ঝাপসা দেখা গেল এবার স্পষ্ট হলো। তার কোনো চোখ ছিল না, তার মুখের বিভিন্ন অংশ থেকে চামড়া খসে খসে পড়ছিল। সে আমার দিকে তাকিয়ে একটা বীভৎস হাসি দিল। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা থেমে গিয়েছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি আর নড়তে পারছিলাম না। তার শীতল আঙ্গুলগুলো আমার গলার চারপাশটা ঘিরে ধরতে লাগলো। ঠান্ডা ভয়ঙ্কর সে স্পর্শ আমাকে জমিয়ে ফেললো। মনে হচ্ছিল শ্বাস নিতে পারছি না। হঠাৎ একটা প্রচণ্ড আলোর ঝলক উঠল, যেন কেউ আমার ওপরে বিদ্যুৎ নিক্ষেপ করলো। চারপাশে সবকিছুই কাঁপতে শুরু করলো, আর হঠাৎ করেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, আমি আমার নিজের বাড়ির বিছানায় শুয়েছিলাম। আশেপাশে বাবা মা আর গ্রামের কয়েকজন দাঁড়িয়ে ছিল। তারা বলল, তোমাকে নাকি গভীর রাতে বাড়ির বাহিরে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমি সেই জমিদার বাড়ির দিকে গিয়েছিলাম। এই কথা আমি সবাইকে বলেছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার কথা কেউ বিশ্বাস করতে চায়নি। সবাই বলল আমি হয়তো অন্য কোথাও গিয়েছিলাম। তারপরে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি জানি যা কিছু ঘটেছে সেটা আমার কল্পনা নয়,
আমি সে বৃদ্ধাকে দেখেছি, আমি আয়নার ভেতরে সেই বিকৃত মুখটাও দেখেছি। আমি বুঝতে পারলাম এই জমিদার বাড়ির রহস্যটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাহিরে। আর এও জানি ওরা আমাকে ছাড়বে না। হয়তো আমার কপালে আরো খারাপ কিছু লেখা আছে। এর পরের দিনগুলোতে আমি প্রতি রাতেই সেই বৃদ্ধার কণ্ঠ শুনতে পেতাম। ঘরের জানালা খুললেই সে আয়নার সামনে দাঁড়ানো মুখটা আবারও ফিরে আসতো। আমি চারপাশে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখতে শুরু করলাম। আমি রাতে ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই সে কালো ছায়া আর আয়নার ভেতরে দেখা সেই বিকৃত মুখগুলো আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আমি দিন দিন প্রায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছিলাম। আমার এ অবস্থা থেকে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই কবিরাজটার দীর্ঘদিনের চিকিৎসার পর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে উঠেছি। এখন আমি সেই ছায়ামূর্তিগুলো আর দেখতে পাই না। ঘটনাটা আজ থেকে প্রায় বছর 5 আগে, তাই আস্তে আস্তে এই ঘটনাটা আমি ভুলে যেতে সক্ষম হয়েছি। এরপরে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। হয়তো খুব ভালো মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনি, যার জন্য আমি মন থেকে অনেক দুঃখ প্রকাশ করছি। একটু কষ্ট করে পড়ে নেবেন। ঘটনাটা সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। যদি এরকম আরো কোনো ঘটনা পাই তাহলে অবশ্যই আপনাদের ভয়.com-এ লিখে পাঠাবো। ধন্যবাদ শুভ ভাইকে, তিনি অনেক চমৎকার করে আমাদের কাছে একটা ভয়ঙ্কর ইমেল পাঠিয়েছেন। আশা করছি পরবর্তীতে যদি ঘটনা পান তাহলে অবশ্যই আমাদের কাছে লিখে পাঠাবেন। ঘটনাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমার কাছে জানাবেন। আর এটাও জানাবেন আপনারা কোন ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা ঠিক সেরকমই ঘটনা আপনাদের জন্য কালেক্ট করার চেষ্টা করব। আরও নতুন আপডেট পেতে আমাদের তরিকুল JR ভয়.com এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় যেতে চাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমার নাম রুহি রহমান। আমি ঢাকা শহরের বেইলি রোডের একটা পুরনো বাড়িতে থাকি। আমি একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। এই ঘটনাটা শুরু হয়েছিল যখন আমি নতুন বাসায় উঠেছিলাম। আমার ধারণা ছিল এটি একটি সাধারণ বাসা, এটা একটা নিরাপদ জায়গা। কিন্তু এখন আমি জানি আমি পুরোপুরি ভুল ছিলাম, আর ভুলটা অনেক বড় সড়ো ছিল। আমার ছোট্ট পরিবার, আমরা শুধু আমি আর মা। বাবা আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছেন। মা চাকরি করেন, তাই বেশিরভাগ সময় বাড়িতে আমি একাই থাকি। যখন আমরা বাড়িতে উঠেছিলাম সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। এটি ছিল পুরনো একটা দোতলা বাড়ি, সামনের দিকে ছোট্ট একটা বাগান আর চারপাশে বেশ কিছু বড় বড় গাছ। দিনটি ছিল রোববার এবং আমরা নতুন বাসায় উঠে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। কিন্তু প্রথম রাত থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম রাতে আমি আমার ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাহিরের বাতিগুলো ঠিকমতো জ্বলছিল না, তাই সব জায়গাটুকু একটু অন্ধকার আচ্ছন্ন মনে হচ্ছিল। যদিও বাড়ির পাশের আলোতে আমাদের বাড়ির বাগানটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। জানালার গ্লাসগুলো অনেক পুরনো ছিল, তাই বাইরের সবকিছু স্পষ্ট দেখা যেত না। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একজন মানুষ আমাদের বাগানের বড় গাছটার নিচে দাঁড়িয়ে ঠিক আমাদের বাড়ির সামনে আমার জানালার দিকে তাকিয়ে আছে। প্রথমে মনে হচ্ছিল হয়তো প্রতিবেশী, কিন্তু তার অবস্থানটা ছিল অস্বাভাবিক। সে ঠিক একই জায়গাতে দাঁড়িয়ে ছিল, কোনো নড়াচড়া করছিল না। তার মুখটা খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল সে হয়তো আসলে জানালায় তার নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করছে। আমি প্রথমে একটু গুরুত্ব দেইনি, হয়তো আমাদের নতুন প্রতিবেশী অদ্ভুত ধরনের মানুষ, তাই জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু পরের দিন ঠিক একই রকম ভাবে ওই মানুষটাকে আমি দেখতে পেলাম। সে আবারও আমার জানালার দিকে তাকিয়ে আছে। সে ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়েছিল। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, যেন অন্ধকারে তার মুখটা
ভালোভাবে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু একটা কথা আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম, সে আমাকে দেখছে। প্রথম কদিনের মতো আমি এই বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে চললাম। হয়তো আমার মনের ভুল, কিংবা ওই লোকটার স্বভাব চরিত্র অনেক খারাপ হতে পারে, তাই এরকমটা করছে। কিন্তু প্রতি রাতে আর সব সময় ওই বিষয়টা আমার মাথার ভেতরে ঘুরতে থাকে যে এই লোকটি কে হতে পারে, আর সে আমার ঘরের সামনে কেন দাঁড়িয়ে আছে। একদিন সে সরাসরি আমার দিকে তাকালো। আমার এটা দেখে স্পন্দন থেমে গিয়েছিল। তার চোখ ছিল গভীর অন্ধকার। জানালার বাহিরে সে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। সে আমাকে সরাসরি দেখছিল। এটা দেখে আমার ভেতরটা শীতল হয়ে গেল। আমি জানি না কেন, কিন্তু তার দৃষ্টি সম্পূর্ণ আমাকে জমিয়ে দিয়েছিল। আমি আমার মাকে বলেছিলাম, কিন্তু তিনি এটা শুনে হেসে উড়িয়ে দিলেন। কোনো মানুষ বাইরে তোমার দিকে তাকিয়ে থাকবে কেন? তুমি হয়তো টিভিতে ক্রাইম পেট্রোলটা একটু বেশি দেখছো, যার কারণে তোমার এমনটা মনে হচ্ছে। হয়তো সেই লোকটি ওইখানে দাঁড়িয়ে তার নিজের কোনো একটা কাজ করতে পারে, কারণ এই বাড়িতে শুধু আমরা একা ভাড়া থাকি না, আমাদের মতো আরো বেশ কয়েকটা ফ্যামিলিও এখানে ভাড়া উঠেছে। আমি মায়ের এই কথাতে তেমন একটা গুরুত্ব দিলাম না। এক রাতে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি জানালার কাছে গিয়ে তাকে সরাসরি দেখার চেষ্টা করলাম। সাহস করে বাইরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ পুরো জায়গাটা শুনশান হয়ে গেল। কিন্তু সেই রাতে আমার সাথে যা ঘটে গেল, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্টভাবে শুনতে পেলাম, গভীর রাতে আমার দরজার সামনে ধীর পায়ে শব্দ শুনতে পেলাম। প্রথমে আমি ভাবলাম হয়তো মা হাঁটছে, কিন্তু এটা সেই ধরনের পায়ের শব্দ ছিল না। কেমন একটা ধীরতা ছিল, যেন কেউ আমার দরজার বাইরে শুনতে পাচ্ছে আমি কি করছি। শব্দটা এতটা স্পষ্ট ছিল যে আমার বুকের ভেতরটা ধুকধুক করতে শুরু করলো। আমি ঘরের ভেতরে বসে সেই শব্দ শুনতে থাকলাম, কিন্তু বাইরে যাওয়ার সাহস হলো না। আমার শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। আমি কোনো কিছু না দেখেই বুঝতে পারছিলাম দরজার ওপারে যে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর সেটা মনে হচ্ছে কোনো মানুষ নয়, সেটা একটা ছায়ামূর্তির মতো ভয়ঙ্কর কিছু একটা। আমি এসব কল্পনা করতে লাগলাম। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। দরজার বাহিরে নীরবতা নেমে এলো, কিন্তু আমার ভেতরের ভয় কমলো না। আমি গভীর একটা শ্বাস নিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কিছু আমাকে আটকে দিচ্ছিল। অনেকক্ষণ পর সাহস করে আমি বিছানা থেকে উঠে বসলাম আর দরজার দিকে তাকালাম। দরজা খুলে বাহিরে উঁকি দিতে কিছুই ছিল না। দরজাটা বন্ধ করে আমি আবারও ঘরের ভেতরে চলে এলাম। বাহিরে কোনো কিছু শোনা যাচ্ছে না। আমি একটু সাহস নিয়ে দরজার দিকে আবারও এগিয়ে গেলাম। এক পলকের জন্য দরজাটা আবারও খুললাম, কিন্তু বাহিরে এবারও কোনো কিছু দেখতে পেলাম না। বাহিরের করিডোরটা সম্পূর্ণ ফাঁকা ছিল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আবারও নিজের বিছানায় উঠে বসলাম, কিন্তু বুঝতে পারছিলাম না এটা আসলে সত্যি ছিল নাকি আমার কল্পনা। মনের মধ্যে একটা অদ্ভুত শীতলতা অনুভব করছিলাম, আর মনে হলো যেন ঘরের তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে। রাতটা অনেক কষ্ট করে পার করলাম, কোনো মতে চোখ বন্ধ করতে পারছিলাম না। এভাবে হঠাৎ করে ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকলাম। স্বপ্নে আমি সেই ছায়ামূর্তিটাকে দেখতে পেলাম, জানালার বাইরে নয়, বরং সে আমার ঘরের মধ্যে। সে আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল, আর তার নিঃশ্বাসের শব্দ যেন আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। যখন আমি চিৎকার করার চেষ্টা করলাম, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সাথে সাথে ভয়ে আতঙ্কে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠতেই দেখি চারপাশে ফজরের আজান দিচ্ছে। আমি সব ভয়ভীতি দূর করে নামাজের জন্য উজু করতে গেলাম। আমার মাও নামাজ পড়ার জন্য উঠে পড়েছে, কিন্তু তাকে তখন আমি কোনো কিছুই বললাম না। সকালে ঘুম ভাঙার পর আমি নিজেকে পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় অনুভব করলাম। মাকে তখনও কিছু বললাম না। তিনি এমনিতেই আমার এই ধরনের কল্পনার কথা শুনে খুব একটা গুরুত্ব দিতেন না, কিন্তু আমি জানতাম কিছু একটা ঘটেছে। সেই ছায়ামূর্তি কেবল আমার জানালার বাহিরেই ছিল না, সে আমার খুব কাছাকাছি এসেছিল। পরের কয়েকদিন খুব অদ্ভুত কেটেছে। প্রতি রাতে আমি জানালার সামনে দাঁড়াতাম। সে একই জায়গাতে ওই একই লোকটাকে আমি প্রতিদিন দেখতে পেতাম, কিন্তু কোনোদিনও আমি তাকে নড়াচড়া করতে দেখিনি।
এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ করে আমি দেখতে পেলাম ওই লোকটি আর আমার জানালার সামনে এসে দাঁড়াচ্ছে না। আমি ভাবলাম হয়তো সেই লোকটি কোথাও চলে গিয়েছে, কিংবা তিনি এখানে অন্য কোনো কাজের জন্য এসে দাঁড়াতেন। আমাদের এই জানালার দিকে তাকিয়ে থাকা কিংবা এরকম সবকিছুই আমার মনের ভুল ছিল। কিন্তু এমন একটা ঘটনা ঘটলো আমার সাথে, যেটার জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। একদিন দুপুরবেলা আমি বাসায় একা ছিলাম, মা অফিসে, আর আমি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বই পড়ছিলাম। হঠাৎই মনে হলো ঘরের ভেতরে কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখের সামনে কিছু ছিল না, কিন্তু মনের ভেতরে অস্বাভাবিক একটা অনুভূতি হচ্ছিল যে আমি ঘরে একা নই। আমি জানালার দিকে তাকালাম। জানালার বাহিরে কিছুই ছিল না। হঠাৎ করে আমার মনে হলো জানালার পর্দাটা একটু নড়ে উঠল। আমি ভয় পেয়ে গেলাম। পর্দা তো আমি নাড়িনি, অথচ এটা কিভাবে নড়ল? আমি ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলাম। পর্দার দিকে হাত বাড়াতেই ঠিক তখনই পেছন থেকে একটা কিছু পড়ার শব্দ হলো। আমি দ্রুত পিছনের দিকে ঘুরে তাকালাম, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। আমি দেখলাম আমার পড়ার টেবিলের ওপর থেকে একটা বই নিচে পড়ে গেছে। এটা দেখে বুকটা প্রচণ্ড জোরে ধড়ফড় করতে লাগলো। আমি জানতাম এখানে কিছু একটা ঘটেছে। রাতে মা বাসায় ফিরলেন। আমি তাকে বললাম। প্রথমে তিনি বিশ্বাস করলেন না। বললেন হয়তো বাতাসের কারণে পর্দাটা নড়ছে, আর বইটা হয়তো আমি ঠিকভাবে রাখতে পারিনি, যার কারণে নিচে পড়ে গিয়েছিল। কিন্তু আমি জানতাম এটা বাতাসের কারণ নয়। আর যে বইটা টেবিল থেকে পড়েছিল ওইটা আমি অনেক ভালোভাবেই টেবিলের ওপরে রেখেছিলাম, যেটা সাধারণ কোনো বাতাস এলেও মাটিতে পড়ে যাওয়ার কোনো অপশনই নেই। এর পরের কয়েকদিন যেন আরো ধোঁয়াশার মধ্য দিয়ে কেটে গেল। প্রতি রাতে আমি আবারও সেই লোকটাকে জানালার সামনে দেখতে শুরু করলাম। প্রতি রাতে আমি শুয়ে শুনতে পেতাম দরজার বাইরে ধীর পায়ে কেউ একজন হাঁটাহাঁটি করছে। একদিন আমি সাহস করে দরজা খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। রাতে যখন আবারও সেই পায়ের শব্দ শুনলাম, আমি বিছানা থেকে খুব ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। আমার হৃদয় দ্রুত ধকধক করছিল। দরজাটার হাতল ধরলাম এবং এক টানে দরজা খুলে ফেললাম। দরজার বাইরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। পুরো করিডোরটা একেবারে ফাঁকা। কিন্তু ঠিক তখনই ঘরের কোণ থেকে হালকা একটা ফিসফিস আওয়াজ শুনতে পেলাম। শব্দটা এতটাই মৃদু ছিল যে প্রথমে আমি বুঝতেই পারিনি। যখন আমি ঘরের ভেতরে ঢুকে বিছানাতে বসলাম, চারপাশটা পুরোপুরি নীরবতায় নেমে এলো। আমি বুঝতে পারলাম শব্দটা আমার ঘর থেকেই আসছে। ঘরের ভেতরে কোনো কিছু হয়তো কথা বলছে। আমি আতঙ্কিত হয়ে গেলাম। বিছানার দিক থেকে ধীরে ধীরে মাটিতে পা ফেললাম। আমার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরছিল, এখানে আমি একা নই। রাতের বাকিটা সময় লাইট জ্বালিয়ে কাটালাম, কিন্তু সেই ফিসফিসানি যেন আমার মস্তিষ্কের ভেতরে গেঁথে গেল। প্রতিদিন রাতেই সেই একই ঘটনা ঘটতে লাগলো। জানালার বাহিরে সেই লোকটি, দরজার বাহিরে পায়ের শব্দ, আর গভীর রাতে আমার ঘরের ভেতরে সেই ফিসফিস শব্দ। সবকিছু মিলে আমার ভয়টা যেন আরো বেশি হতে লাগলো। একদিন সকালে আমি বাহিরে বেরোলাম, মায়ের সাথে কথা বললাম। তিনি আমাকে বললেন, তুমি একা একা অনেক দিন ধরে আছো, হয়তো অতিরিক্ত পড়াশোনার চাপে এসব হচ্ছে। কিছু দিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসো। কিন্তু আমি জানতাম বাড়ি থেকে বের হয়ে যাওয়াটা সমাধান নয়। আমি জানতাম এই বাসার ভেতরে এমন কিছু একটা আছে যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। মায়ের কথায় কিছুটা অনিচ্ছা নিয়ে হলেও আমি শেষমেশ বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কয়েকদিনের জন্য আমাদের গ্রামের বাড়িতে চলে গেলাম। মা নিজেও বলেছিলেন আমি কিছুদিন বাইরে থাকলে হয়তো আমার মানসিক অবস্থাটা একটু ভালো হবে। গ্রামের বাতাস, খোলামেলা আকাশ, চাচাতো ভাই বোনদের সাথে থাকলে হয়তো মানসিক অবস্থাটা একটু ভালো হবে। ঠিক সেরকমই হলো। সত্যি কিছুটা হালকা লাগছিল। এখানে কোনো ছায়ামূর্তি নেই, কারো পায়ের শব্দ নেই, কোনো অদ্ভুত ফিসফিসানির আওয়াজ নেই। রাতে শান্তিতে ঘুমাতে পারতাম এবং দিনের বেলাও কোনো ভয়ের অনুভূতি ছিল না। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল, আর নিজেকে প্রায় স্বাভাবিক মনে করতে শুরু করলাম। মাথার ভেতর থেকে সেই ঘটনাগুলোর কথা একেবারে মুছে যেতে লাগলো। হয়তো এটা আমার সত্যি কল্পনা ছিল, অথবা সেই বাড়িটাতে হয়তো কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। হয়তো এখন আর কোনো সমস্যা নেই, কিন্তু
ঠিক 11 দিনের মাথায় আমি যখন আবারও ঢাকায় ফিরে এলাম, তখন আবারও সবকিছু শুরু হলো। এবার আগের থেকেও ভয়ানকভাবে। রাতটা শুক্রবার ছিল। আমি বাসায় ফিরে এলাম এবং সবকিছু আবারও স্বাভাবিক লাগছিল। মা বলল, তোমার এই বিশ্রামটা দরকার ছিল, দেখো কত ভালো লাগছে এখন। আমি একটু হাসলাম। সত্যি তো, সবকিছুই ঠিক হয়ে গেছে। হয়তো কিছুদিন পর থেকে আবারও পড়াশোনায় মনোযোগ দিতে পারবো। কিন্তু রাত গভীর হতে থাকলো, আর সেই সময় আমি আবারও কিছু অদ্ভুত অনুভব করতে পারলাম। প্রথমে রান্নাঘরে কিছু শব্দ শুনতে পেলাম। গ্যাসের চুলা জ্বলছে, অথচ সেখানে কেউ নেই। আমি প্রথমে ভেবেছিলাম মা ভুলে চুলা বন্ধ করেননি, কিন্তু গিয়ে দেখি সবকিছু বন্ধ আছে, অথচ আগুন জ্বলার গর্জন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার গলা শুকিয়ে গেল। রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে এলাম, কিন্তু পরের ঘটনা ঘটলো বাথরুমে। আমি হাত ধোয়ার জন্য বাথরুমে ঢুকলাম। হঠাৎ করেই অনুভব করলাম বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। আমি চিৎকার করে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা যেন কোনো শক্তি দিয়ে আটকে আছে। দরজার ওপারে মাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। এক মুহূর্তের জন্য মনে হলো আমি এখানে চিরতরে আটকে গেছি। কিছুক্ষণ পর দরজাটা হঠাৎ করেই খুলে গেল। আমি দ্রুত বাইরে বের হয়ে এলাম, মাকে গিয়ে সব বললাম। কিন্তু মা বললেন, তুমি এসব কি বলছো? আমি তো কখনোই দরজা বন্ধ করিনি। আর তুমি যে চিৎকারের কথা বলছিলে, আমি তোমার কোনো আওয়াজই শুনতে পাইনি। আমার হাত পা কাঁপছিল। আমি বুঝতে পারলাম সেই পুরনো আতঙ্ক আবারও ফিরে এসেছে, কিন্তু এবার আরো ভয়ানকভাবে। কিছুক্ষণ পরেই আমি আমার ঘরে ফিরে এলাম, আর তখনই আবারও সেই পায়ের শব্দ শুনতে পেলাম, ধীর, ভারী এবং অস্বাভাবিক। আর এই ঘটনাগুলো এবার রাতে নয়, দিনের দুপুরবেলা ঘটে যাচ্ছে। এটা আমার কল্পনা ছিল না, এবার সেটা সত্যি ঘটছে। আমি আবারও দরজার দিকে তাকালাম। কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি দরজা খোলার সাহস পেলাম না। এভাবেই আমি সেই রাতটা নির্ঘুমভাবে কাটিয়ে দিলাম, আর পুরো রাতটা নিজের মায়ের সাথে ছিলাম। পরের দিন সকালে আমি মায়ের সাথে আলোচনা করলাম। মা এবার কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। এটা এমন কিছু নয় যেটা তুমি কল্পনা করতে পারো। আমরা হয়তো ভুল ছিলাম, তোমার কিছু একটা করা দরকার। মা এই কথা বলে আমাকে সম্মতি জানালেন। আমরা সেই দিন এলাকার মসজিদের ইমামের কাছে গেলাম। ইমাম সাহেব একজন ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের সমস্যাটা শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি নিয়মিত নামাজ পড়ছো তো? তিনি আরও জিজ্ঞেস করলেন, আমি কোরআন তেলাওয়াত করছি কিনা। তিনি আমাকে বললেন, তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, ঘরের ভেতরে পবিত্রতা রাখো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমি তার কথা অনুযায়ী সব করলাম। নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম। ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলাম। ঘরের চারপাশে তার দেওয়া পানি পড়া ছিটিয়ে দিলাম, আর কিছুটা খেয়েও নিলাম। কিন্তু সমস্যাটা থেকেই গেল। এমনকি এসব করার পর সমস্যাটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এক রাতে আমি ঘুমানোর জন্য শুয়েছিলাম। হঠাৎ করে বিছানার পাশের জানালাটা নিচ থেকেই খুলে গেল। জানালার পর্দাগুলো বাতাসে উড়ছিল না, কিন্তু একটা শীতল আবহাওয়া আমার ঘরে ঢুকতে লাগলো। আমি উঠে গিয়ে জানালাটা বন্ধ করতে গেলাম, কিন্তু জানালার কাছে পৌঁছানোর আগেই পেছন থেকে আবারও সেই ফিসফিস শব্দটা শুনতে পেলাম। এবার যেন আরো স্পষ্টভাবে আমার কানের কাছে কেউ একজন বলছে, তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি আমি তোমাকে ছেড়ে কোনো দিনও যাব না। তুমি সম্পূর্ণরূপে আমার। এই কথাটা শোনার সাথে সাথে আমার শরীর হিম হয়ে গেল। পরদিন সকালবেলা আমি মাকে পুরো ঘটনাটা বললাম। আমি আর মা সিদ্ধান্ত নিলাম যে এবার আমাদের অন্য কোথাও যেতে হবে। মসজিদের ইমাম সাহেবের সাথে আমরা আবারও পরামর্শ করলাম। তিনি আমাদের পরামর্শ দিলেন এক বিশেষজ্ঞ আলেমের কাছে যেতে, যিনি এসব বিষয় নিয়ে ভালো জানেন। আমরা তার কাছ থেকে একজন আলেমের খোঁজ নিলাম। তিনি ঢাকার বাইরে একটা ছোট্ট মসজিদে থাকেন। অনেক মানুষই তার কাছে সাহায্যের জন্য যায়। দেরি না করে পরের দিনকেই সেই মসজিদটার উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদটা পুরনো হলেও একটা আলোর ছোঁয়া ছিল সেখানে, যেন এর ভেতরে প্রবেশ করলেই শান্তি পাওয়া যায়। আমরা
সেখানে পৌঁছানোর পর আলেম সাহেব আমাদের নিয়ে বসে বিস্তারিত শুনলেন। তার চোখে আমি গভীর মনোযোগ দেখলাম। তিনি পুরো বিষয়টাকে গভীরভাবে বুঝতে চেষ্টা করছেন। তিনি আমাকে কিছু দোয়া আর কোরআন শরীফের বিশেষ কিছু অংশ তেলাওয়াত করার পরামর্শ দিলেন এবং বললেন, তোমার সাথে একটা সমস্যা আছে, যেটা আমি আমার সাথে থাকা জিন দ্বারা বুঝতে পেরেছি। তারা আমাকে বলেছে তোমার পেছনে একটা খুব খারাপ জিনের আসর হয়েছে, আর সেই জিনটা তোমাকে পছন্দ করে ফেলেছে। তাকে সরানো এতটা সহজ হবে না। তোমার বাসা হয়তো অপবিত্র কোনো জিনিস দ্বারা প্রভাবিত হচ্ছে। আমি তোমাকে একটা সমাধান দিতে চাই। এটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম। তিনি আমাকে একটা তাবিজ নিয়ে বাসায় যেতে বললেন আর বললেন বাকি কাজ তিনি তার জিনের মাধ্যমে সেরে নেবেন। তার কথা মতো আমরা সেখান থেকে চলে এলাম। তিনি আমাদের বাসায় একটা বিশেষ দোয়া পড়তে বললেন আর আমাদেরকে একটা তাবিজ দিয়ে বললেন এটা আমি আমার রুমের দরজার সামনে যেন ঝুলিয়ে রাখি। সেই আলেমের কথা মতো আমি ঘরের দরজার সামনে সেই তাবিজটা ঝুলিয়ে রেখেছিলাম। সেই আলেম সাহেব আমাদের কাছ থেকে ওই কাজটা করার জন্য কিছু জিনিস কেনার জন্য 501 টাকা হাদিয়া চার্জ করেছিলেন। আমরা সেই 501 টাকা হাদিয়া দিয়ে তার কাছ থেকে চলে এসেছিলাম। জানি না তিনি কি এমন করেছিলেন। সেদিনের পর থেকে সেই ছায়া, পায়ের শব্দ আর আমার ঘরের ফিসফিসানি সবকিছু একেবারের জন্য থেমে গেল, যেন কোনো অশুভ শক্তি আমাদের ঘর ছেড়ে চলে গিয়েছে। আমি আবারও শান্তিতে ঘুমাতে পারলাম, স্বাভাবিক জীবন ফিরে পেয়েছি। জানি না তিনি এমন কি করেছিলেন, তবে যেটাই করেছিলেন তিনি অনেক ভালো একটা মানুষ ছিলেন। আর তাকে দেওয়া সেই 501 টাকাটা হয়তো অনেক কম হয়ে গিয়েছিল। ঘটনাটা কেমন লাগলো আমি বলতে পারবো না, কিন্তু আমি যেসব দেখেছি এটা আমার জন্য অনেক ভয়ঙ্কর কিছু একটা ছিল। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমি চাই আপনাদের ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি অনেক দীর্ঘজীবী হোক, তার জন্য দোয়া করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুহি আপাকে, তিনি অনেক চমৎকার করে সুন্দর একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানাশোনা ভয়ঙ্কর সব ঘটনা। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি রহমত আলী। আমার বাসা চট্টগ্রাম পাহাড়তলিতে। আমি বেশ কয়েকদিন যাবৎ আপনাদের ভয়ের বারান্দার বেশ কয়েকটা এপিসোড শুনেছি, তাই ভাবলাম আমার কাছে থাকা একটা ভয়ঙ্কর ঘটনা আপনার কাছে লিখে পাঠাই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর একটু কষ্ট করে পড়ে শোনালে খুবই খুশি হব। তারপরে তিনি লিখেছেন, আমি চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়ি। অনেকেই ভাবে দর্শন নিয়ে পড়াশোনা করলে মানুষের ভয়ের অনুভূতি অনেক কমে যায়, কারণ দর্শন নাকি মানুষের যুক্তিবোধ বাড়িয়ে তোলে। কিন্তু যে রাতের কথা আপনার কাছে আমি লিখে পাঠাচ্ছি, সে অভিজ্ঞতা আমার বাকি জীবনে ভুলতে পারবো না। সেদিনের ঘটনা এখনো আমার মনে কাঁপন ধরায়। আমার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলিতে। বাবা মা সেখানেই থাকেন। প্রতি সেমিস্টার শেষে কিছুদিনের জন্য বাড়ি ফিরে আসি। শান্ত গ্রামীণ পরিবেশ, পুরনো বন্ধুরা এবং আমাদের ছোট্ট মসজিদটা আমাকে টানে। তবে এইবারের ফেরাটা যেন আমার জীবনের গল্পই বদলে দিয়েছিল। সেদিন ছিল শুক্রবার। বিকেলের দিকে বাসায় আসলাম। আব্বা আমাকে নিয়ে বেশ খুশি। চায়ের কাপ হাতে নিয়ে মাও আমাকে নিয়ে গল্প শুরু করলেন। রাতের বেলায় আমাদের এলাকায় একটা মেলা বসবে। ভাবলাম বন্ধুদের সাথে সেই মেলাতে যাব। মনে হচ্ছিল একটা ভালো সময় কাটবে। তাই বন্ধুদের সাথে দেখা করে আমি প্রায় রাত 8টার দিকে আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তাতে যেতে যেতে দেখি পুরনো কিছু বাড়িঘর, যেগুলো অনেক আগে থেকেই পরিত্যক্ত। বিশেষত একটা বাড়ি দেখার সময় যেন গাটা কেমন ছমছম করে উঠল। যদিও
আমার সাথে আমার আরো 7-8 জন বন্ধু বান্ধব ছিল। মেলা ছিল কিছুটা দূরেই, তাই শর্টকাট নিতে গ্রামবাসীরা অনেক সময় মন্দিরের পাশের পথ দিয়ে যায়। এই মন্দিরের পাশে একটি পুরনো কুয়া আছে, যার কথা শুনে ছোট থেকে বড় হয়েছি এবং অনেক ভয় পেয়েছি। শুনেছি রাতের বেলায় নাকি ওই কুয়ো থেকে কান্নার শব্দ শোনা যায়। ছোটবেলাতে কখনো সাহস হয়নি সেটা নিয়ে বেশি জানতে, তবে সেদিন রাতে শর্টকাট নেওয়ার কারণে কুয়োটার পাশ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আর আমার বন্ধু বান্ধব সবাই মন্দিরের দিকে তাকালাম। মনে হলো যেন কালো মূর্তি অন্ধকার থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবলাম এসব শুধু কল্পনা। তবে হঠাৎ করে কুয়োর দিকে তাকাতে দেখলাম এক অদ্ভুত ছায়ামূর্তি ঠিক কুয়োর ভেতরে লাফ দিয়ে নামল। আমি চমকে গেলাম, চোখ কষলে আবারও তাকালাম, কিন্তু কিছুই নেই। এক মুহূর্তের জন্য যেন মনে হলো আমি শুধু ভয়ে এসব দেখছি। মেলায় গিয়ে বেশ আনন্দ করলাম, তবে মাঝে মধ্যে মনে হচ্ছিল যেন সেই কুয়োর ছায়া আমাকে অনুসরণ করছে। মেলা থেকে ফেরার সময় আবারও সেই পথ দিয়ে আসছিলাম, যদিও আমরা সবাই একসাথে আসছিলাম, কিন্তু হঠাৎই রাস্তার মাঝে আমার একটা ফোন কল আসে। আর সেই ফোনে কথা বলতে বলতে আমি আমার বন্ধুদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে পড়ি। আমি নিজের মতো কথা বলতে বলতে আসছিলাম, হঠাৎই কুয়োর পাশ দিয়ে হাঁটার সময় একটা কণ্ঠ শুনতে পেলাম, যেটা শুনে আমার কাছে কেমন একটা অস্বাভাবিক মনে হলো। আমার বন্ধুরা আমার থেকে প্রায় 20 থেকে 25 হাত দূরে চলে গেছে। কান্নার মতো একটি অদ্ভুত শব্দ ভেসে আসছিল কুয়োর গভীর থেকে। শব্দটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমার শরীর শিউরে উঠল। আমি তাড়াতাড়ি ফোনটাকে কেটে দিলাম আর মোবাইলের টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম। কণ্ঠটা যেন আমাকে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। আমি আবারও সেই কুয়ার দিকে তাকালাম। আশেপাশে কেউ নেই। মনে হলো কোনো এক নারী একদম আমার কাছে এসে ফিসফিস করে বলছে, কিন্তু কণ্ঠটা যেন বাতাসের মতো হালকা আর কর্কশ ছিল। আমি ভয়ে দ্রুত পা চালিয়ে চলতে শুরু করলাম। এক সময় পিছন ফিরে দেখি কুয়োর পাশে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, যেটা আমি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার মুখটা খুব একটা স্পষ্ট বুঝতে পারছিলাম না। সবকিছু অন্ধকারের মতো কেমন যেন আবছা আবছা ছিল। হঠাৎ সেই কুয়োর ভেতরে সেই মহিলাটা হারিয়ে গেল। শরীরটা কেমন একটা হিম অনুভব করতে লাগলাম, আর পায়ের নিচ থেকে মাটি যেন হারিয়ে যাচ্ছিল। আমার হাঁটা কাঁপতে কাঁপতে থেমে গেল। মনে হলো কুয়োর সেই নারীর ছায়া যেন আমাকে গ্রাস করতে চাইছে। মনে হলো যেন আমি এই কুয়োর কোনো এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছি। আমি আশপাশে তাকিয়ে দেখলাম আমি কোথাও আমার বন্ধুদের দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সামান্য শক্তি নিয়ে আবারও হাঁটা দিলাম, তবে এবার প্রতিটি পা যেন ভীষণ ভারী লাগছিল। এক ধরনের অদৃশ্য শক্তি যেন আমাকে বারবার ওই কুয়োর দিকে টানছিল। হঠাৎই মনে হলো আমার আশপাশের জগৎ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি কোনো এক অদ্ভুত জগতের ভেতরে ঢুকে যাচ্ছি। ঘন কুয়াশার মতো আমার চারপাশে ঘিরে রহস্যময় ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে থাকতে লাগলো। এবার আমি আর ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। একবার চোখ মেলতেই দেখতে পাই সেই নারী কুয়োর কিনারায় দাঁড়িয়ে আছে, আর তার চোখ দিয়ে লাল আগুনের শিকার মতো কিছু একটা বের হচ্ছে, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোনো উপায় না পেয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে দৌড় দিলাম। হঠাৎ দেখি আমি ঘুরে ঘুরে ঠিক ওই একই জায়গাতে ফিরে এসেছি। আমি এভাবে আরো কয়েকবার পালানোর চেষ্টা করি, কিন্তু প্রত্যেকবারই আমি সেই কুয়োর সামনে ফিরে আসি। এখন আমি পুরোপুরি বুঝতে পারি যে আমি কোনো অজানা শক্তি দ্বারা পজেস হয়েছি। আমি যতই চাই এইখান থেকে বের হতে পারবো না। আমি কোনো উপায় না পেয়ে সেখানে ধপ করে বসে পড়লাম। সময়টা কত ছিল আমি সঠিক বলতে পারবো না। চারপাশটা ভীষণ অন্ধকার হয়ে আসলো, কিন্তু একটু আগেই চাঁদের আলো ছিল। আশেপাশে কেউ নেই, শুধু চারপাশে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছিলাম, আর দূর থেকে কিছু কুকুরের আওয়াজ শোনা যাচ্ছিল। চারিদিকটা এতটাই স্তব্ধ ছিল যে আমি নিজের নিঃশ্বাসের শব্দগুলো শুনতে পাচ্ছিলাম। হঠাৎই কুয়োর দিকে তাকাতেই দেখি সেই ছায়ামূর্তিটি
কুয়োর ভেতর থেকে উঠে আসছে এবং ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার হাত পা যেন কাজ করছে না, শরীর জুড়ে হিম শীতল ভয়ের পরশ নেমে আসছিল। সেই নারী মূর্তিটি আমার সামনে এসে দাঁড়ায়। তার চেহারাটা একদম বিকৃত, তার পরনে ছিল সাদা শাড়ি, চুলগুলো খোলামেলা, আর তার চোখগুলো যেন ইটের ভাটার মতো লাল টকটকে জ্বলজ্বল করছিল। এটা দেখে আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে আমার বাক শক্তি হারিয়ে গিয়েছিল। আমি অনেক জোরে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। হঠাৎই সে তার হাত বাড়িয়ে দিল আমার দিকে, আর আমি তাকিয়ে দেখলাম তার হাতের আঙ্গুল যেন কঙ্কালের মতো শীতল এবং রক্তহীন, কেমন একটা কর্কশ শব্দে কাঁপতে লাগলো। এমন সময় সেই নারী মূর্তিটা অনেক জোরে চিৎকার করে উঠল, আর তার এই চিৎকারের সাথে সাথে তার চেহারাটা এত পরিমাণে বীভৎস হয়ে গেল যে আমার সহ্য শক্তির বাহিরে চলে গেল। এটা দেখে আমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। যখন নিজের জ্ঞান ফেললো তখন চারপাশ থেকে ফজরের আজান হচ্ছিল। আমি সেখান থেকে কোনো মতে উঠে দাঁড়াই। আশেপাশে তাকিয়ে দেখলাম আমি আসলে অন্য একটা জায়গায় আছি। আশপাশটা ভালোভাবে লক্ষ্য করতে লাগলাম। বুঝতে পারলাম আমি আসলে সে মন্দিরের কুয়োর সামনে নেই, আমি অন্য কোনো একটা জায়গায় আছি, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কোন জায়গাতে এসে পড়েছি। আমি দিশেহারা হয়ে পড়লাম এবং সামনের রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলাম। এভাবেই বেশ কিছুটা দূর যাওয়ার পরে আমি আমাদের এলাকার সেই ছোট্ট মসজিদটা দেখতে পেলাম। সেখানে গিয়েই আমি উঠে বসলাম, আর সেখানেই আমি অনেক আতঙ্কর ছাপ নিয়ে মসজিদের ভেতরে ঢুকে গেলাম। আমার চোখে মুখে এরকম আতঙ্কর ছাপ দেখে মসজিদের ইমাম সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি তাকে পুরো ঘটনাটা বললাম, আর তার কাছে আমি সাহায্য চাইলাম। তিনি নির্দ্বিধায় আমাকে আমার বাড়িতে পৌঁছে দিলেন। বাড়িতে এসে শুনি আমাকে সারা রাত নাকি প্রচন্ড খোঁজাখুঁজি করা হয়েছে। আমি নাকি মেলায় থেকে আসার সময় হঠাৎ করে গায়েব হয়ে যাই। আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে গ্রামের অনেকজন আমাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু আমাকে কোথাও পাওয়া যায়নি। আমি জানি না সেদিনকে আমার সাথে কি হয়েছিল, আমি কেন এসব দেখেছিলাম, আর আমি হিসাব অনুযায়ী তো সেই মন্দিরের কুয়োর কাছে জ্ঞান হারিয়েছিলাম। তাহলে আমি অন্য জায়গায় কিভাবে গেলাম? এর কোনো ব্যাখ্যা আজও আমি পাইনি। যদি আপনার কাছে এর কোনো ব্যাখ্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমার কাছে আমার এলাকা নিয়ে আরো বেশ কয়েকটা ঘটনা আছে। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমি বাকি ঘটনাগুলো আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তারপরেই রহমত ভাই তার ফোন নাম্বার দিয়েছেন। আশা করছি রহমত ভাইয়ের এই ঘটনাটা আপনারা অনেক ভালো উপভোগ করেছেন। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমার কাছে কমেন্ট করে লিখে জানাবেন। আর আপনারা কেমন ঘটনা পছন্দ করেন এটাও আমাকে জানিয়ে দেবেন। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। চাইলে আমার কাছে সরাসরি অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন, যেটাতে আপনার বেশি সুবিধা মনে হয়। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, তাই কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করব।